বিএনপি চায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, বিভিন্ন বিবৃতিতেও বলেছে এবং বিএনপি সরাসরিভাবে এটি একেবারেই স্পষ্ট যে এই যখন আন্দোলন শুরু করলো শাহবাগ কেন্দ্রিক, প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন, তারপরে শাহবাগ কেন্দ্রিক, সেখানে বেশ কিছু রাজনৈতিক দল তাদের প্রতি সমর্থন জানিয়েছে, সেখানে উপস্থিত হয়েছে, কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী সেখানে যায়ওনি বা সমর্থনের ব্যাপারটিও আসেনি, যে অভিযোগটি আসলে মুশফিকুর সালেহীন করেছে। কেন যায়নি আসলে? বিএনপি তো চায়, বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত আওয়ামী লীগ দ্বারা, তারপরে কেন বিএনপি এই নিষিদ্ধের দাবিতে যায়নি? আরেকটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাইবো পরে, যে আসলে এই আইনের ব্যাপ্তি কতটুকু কি করতে পারবে আসলে? ওকে, প্রথম কথা হলো গিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে দূরত্ব তৈরি হওয়া, একে অপরকে অভিযুক্ত করা এবং সেটা প্রতিদ্বন্দ্বিতাটা বৈরিতায় পরিণত হওয়া, এটা কাঙ্ক্ষিত না, আমি এটা পছন্দ করি না, এটা চাই না। কিন্তু আমি চাই বা না চাই, বা আমরা অনেকে চাই বা না চাই, কোনো দলের পক্ষ থেকে মানে বিএনপিকে অ্যাকিউজড করে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়, তখন বিএনপির তরফ থেকে বাধ্য হয় সেটার উত্তর দিতে। আলটিমেটলি তাতে দূরত্ব তৈরি হয় এবং এই অনুক্কের কারণে আবার অন্যরা সুযোগ নেয়। ধরেন জামায়াত ইসলামও মাঝে মাঝে এই কারবারটা করে। জামায়াতের আমির সাহেব প্রথমেই বিএনপিকে নিয়ে চাঁদাবাজি নিয়ে প্রকাশ্য অভিযুক্ত করে বসলেন, তখন বিএনপিকে একটা স্ট্যান্ড নিতেই হলো, ফলে বিএনপি জামাতের মধ্যে কথার বাহাজ শুরু হয়ে গেল। এনসিপি বিএনপিকে অভিযুক্ত করে কোনো নেতা বলেন, বিএনপিকে তখন বাধ্য হয়ে এই জবাবটা দিতে হয়। কিন্তু এইটা খুব ভালো প্র্যাকটিস না গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির ঐক্যের জন্য। এখানে মুশফিক ও আমাদের ওয়েল উইশার, আমরা ওদের ছোট ভাই, তারুণ্য, নতুন রাজনীতি চায়, সব চায়। মুশফিকের বয়স কত জানি না, আনুমানিক কত হবে, 30-এর নিচে, তো 30-এর নিচে, অবশ্যই 30-এর নিচে, হ্যাঁ ধরে নিচ্ছে 30 হইলে আওয়ামী লীগের 16 বছর আগে তার বয়স ছিল 13-14 বছর ধরেন। তো তখন সে রাজনীতির বুঝতো না। তখন থেকে এই বিএনপি বা আমি বিএনপির কোনো পদধারী কেউ না, কিন্তু লিখে বলে সংগ্রাম করে যুদ্ধ করে নানান রকমের নিপীড়নের মুখে পড়ে পুলিশের দাবরানিতে বাড়ি ছেড়ে পালিয়ে থাকার মতো এরকম পজিশন করে আমরা লড়াই করে আসছি। আর যারা সরাসরি পদধারী, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, আয়নাঘরে গিয়েছে, জুলুমের শিকার হয়েছে, শত হাজার মামলার মোকদ্দমার মধ্যে পড়েছে, নিজের সম্পদ, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়েছে, এইরকম সংগ্রাম করা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংগ্রাম করা দল বিএনপি, জামায়াত ইসলামী, তারা আওয়ামী লীগের বন্ধু হয়ে যাবে এবং আওয়ামী লীগকে বাঁচানোর জন্য মরিয়া হবে, এইটা রাজনৈতিক প্রোপাগান্ডার জন্য, সুবিধা আদায়ের জন্য কেউ সামনে আনতে পারেন, এটা বিশ্বাসযোগ্য বয়ান না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন একটা পুরনো রাজনৈতিক দল। তারা সব কথায় সব কিছুতে পপুলিস্ট পলিটিক্স করতে পারবে না, কারণ তারা অতীতে এদেশে রাষ্ট্র পরিচালনা করেছে, ভবিষ্যতের জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার সম্ভাবনা আছে জনগণ যদি রায় দেয়। সুতরাং আজকে অন্যান্য অনেক দল এমন সব কথা বলতে পারবে, তারা জানে আমি যেহেতু ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই নাই, অতএব আমি স্বপ্ন দেখাতে থাকি, যা খুশি তাই বলতে থাকি, আমাকে তো জনগণ ধরে বলতেও পারবে না যে তুমি তো এই প্রতিশ্রুতি দিয়েছিলা যে ক্ষমতায় আসলে এটা করবা। কিন্তু বিএনপিকে ভেবে বলতে হয় যে সে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে তাকে যা পারবে তার ধারে কাছে একটা আশা তাকে দিতে হয়। সংবিধান ছুঁড়ে ফেলার কথা বিএনপি এইভাবে যখন তখন বলতে পারে না, কারণ বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেওয়া, জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, তার প্রতিষ্ঠিত দল, এবং তার দল এদেশে ওই সংবিধান মোতাবেক দেশ পরিচালনা করেছে। সেই সংবিধানে অনেকে কাটাছেঁড়া করেছে, অনেক ব্যত্যয় আছে, সেটা সংশোধন হতে পারে, অন্যরা পরিবর্তন চাইতে পারে, নতুন সংবিধান চাইতে পারে, ছুঁড়ে ফেলার কথা বলতে পারে, কিন্তু যেই বিএনপি ওই সংবিধানকে বেস ধরে রাষ্ট্র পরিচালনা করেছে, এক কথায় বলতে পারে না এটা ছুঁড়ে ফেলে দিলাম বা ছুঁড়ে ফেলে দাও। যতখানি ব্যত্যয় আওয়ামী লীগ ঘটিয়েছে তাদের স্বার্থে ফ্যাসিবাদ কায়েমের জন্য, অথবা যতখানি সময়ের সঙ্গে এখন যায় না, সময়ের দাবিতে পরিবর্তনযোগ্য, সেই অবস্থান বিএনপি ডেফিনেটলি নেবে। তারা
কখনোই 24-কে 71 থেকে বেশি গ্লোরিফাই করবে তাদের সুরে সুর মেলাবে না। এই বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে দিয়ে আসছে 10 ফেব্রুয়ারি, তারপর 26 এপ্রিল দিয়েছে। আপনি বলেন, যদি এই সরকারটি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সরকার, যদিও প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররাই তার প্রাথমিক নিয়োগদাতা, যদিও একজন ছাত্রদের প্রতিনিধিকে তিনি বিদেশে একটা প্ল্যাটফর্মে তুলে বলেছেন মাস্টার মাইন্ড, পরবর্তীতে উপদেষ্টা বানিয়েছে, যদিও এই ছাত্রদের দুজন প্রতিনিধি উপদেষ্টা হয়েছে এবং চাউর ছিল যে এ দুজনের সিদ্ধান্ত ছাড়া অনেক সিদ্ধান্তই বাস্তবায়ন হয় না, তাদের ইচ্ছার বাইরে, তার মধ্যে একজন মানে 3 জনের মধ্যে 2 জনের টিউনিংটা একটু বেশি বেটার ছিল, মানে 2 ভাই ভাই একটা ভাব ছিল, তার মধ্যে এক ভাই সরকারে থেকে গিয়ে আরেক ভাইকে বলল তুমি দল গোছাও, সেই ভাই আসলো, এক ভাই ওইখানে থাকলো, সেই ভাই এসে তাদেরকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দাবি আদায় করতে হচ্ছে রাস্তায় নেমে, তাহলে এই সরকার এদের কথা শুনছে না কেন? যাদের নিয়োগদাতাদের কথা সরকার শুনছে না। আজকে এনসিপি অভিযোগ করছে যে নতুন কি রিফাইন্ড আওয়ামী লীগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া কে শুরু করেছিল? সরকারের বাইরের কেউ? তাহলে সরকারের ভেতরের কেউ? তাহলে এনসিপি তার বিরুদ্ধে কেন কথা বলছে না যে কারা কোন প্রক্রিয়ায় রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেছে, এই প্রবক্তা কারা, তাদেরকে চিহ্নিত করেন, সরকারের থেকে বের করেন, এই কথা কেন তারা বলছে না? বরং সরকার বিএনপির যে লিখিত যে আবেদন যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগকে এবং তাদের সন্ত্রাসীদের আনা, সেটা মেনে যদি ফেব্রুয়ারিতেই কার্যক্রম গ্রহণ করত, তাহলে এনসিপি সহ অন্য যাদের আজকে শাহবাগে ব্লকেট দিতে হলো আইন অমান্য করে, যেখানে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে যে ওইখানে কোনো মিছিল মিটিং করতে পারবে না, সেই সরকারের দেওয়া নিষেধাজ্ঞা ভেঙে তাদেরকে বাধ্য করতে হলো। সেটা করাতে কি হলো দেখেন, যদি এর মধ্যে কোনো কারসাজি না থাকে, যদি কোনো খেলা না থাকে, আমি ধরে নিচ্ছি নাই, তাহলে কি এনসিপি সহ অনেকে নেই বা বাধ্য করলো। এই বাধ্য করার প্রক্রিয়া সরকারকে একটা নাজুক অবস্থানে নিয়ে গেল। এনসিপি সহ অন্যান্য গোষ্ঠী যারা যে দাবি চায়, এখন এরপরে যদি বলে প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে হবে, সুতরাং দাবি জানিয়েছে এতদিন হয়নি, আমার ওই শাহবাগে গেলে হয়, নেমে পড়ো শাহবাগ, সেনাপ্রধানকে সরাতে হবে, দাবি জানিয়ে হয়নি এতদিন, হবে না, ওই শাহবাগে গেলে হবে, নেমে পড়ো শাহবাগে। আর শাহবাগে এরা গেলে কি হয়, সরকারের জন্য একটা স্পর্শকাতর অবস্থান তৈরি হয় যে ন্যায়সঙ্গতভাবেও পুলিশ প্রশাসন এইসব প্রসেশন বা সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা ব্লকেট দেয়, তাদের বিরুদ্ধে যে ন্যায়সঙ্গত আইনি অবস্থা নেবে সেটাও নিতে 100 বার ভাবতে হয়। কারণ এদের উপর যদি এখন টিয়ারশেল মারে, লাঠিপেটা করে, তাহলে কি হবে? এদের সতীর্থরা নিহত হয়েছে, শহীদ হয়েছে, এদের সতীর্থ আহত হয়ে কাতরাচ্ছে, তাদেরকে আবার এখন এই সরকার পিটাবে, এটা হতে পারে না। তখন একদিকে এরা আইন ভাঙলে সরকারকে ওই আইন ভঙ্গ করাটাও মেনে নিতে হচ্ছে। ফলে এই যে একটা অরাজকতা সরকার তৈরি করলো, এই তৈরি করার দায়টা তো সরকারকে নিতে হবে। তারা যদি লিখিতভাবে ভদ্রভাবে অ্যাপ্রোচ করা, ওই আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নিত বা রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা করে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিত, তাহলে তো আগেই সমাধানটা আরো সুন্দর হতো। 24-71-এর একটা বয়ান, আওয়ামী লীগ 15 বছর 16 বছর 71-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে বিভিন্নভাবে রাজনীতিকীকরণ করেছে, ইতিহাসকে নিজেদের মতো করে রচনা করেছে। 71-24-এ এসেও আবার এক ধরনের বয়ান তৈরি হয়েছে। 24-এ এসেও 24-কে কেউ একক কর্তৃত্ব বা একক অর্জন বলে নিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা। আসলে সাধারণ মানুষ, 24 তো ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সকলের, সবার, এরকমের চেতনাগুলো কেন এক পক্ষ নিয়ে নেয় এবং সেটিতে আসলে রাজনীতির মাঠে লাভবান হয় কারা? যারা রাজনীতি করে প্রত্যেকের একটা কৌশল থাকে, উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য হচ্ছে তাদের আরও বেশি পপুলার হওয়া, আরও বেশি বিস্তৃত হওয়া এবং রাষ্ট্র পরিচালনার পর্যায়ে নিজেদেরকে নিয়ে যাওয়া। তার কৌশল হিসেবে কি প্রোপাগান্ডা করলে, কীভাবে অ্যাপ্রোচ করলে, কিভাবে এগুলো তারা আপার হ্যান্ড নিতে পারে, এই কৌশলটা রাজনীতির একটা কমন কৌশল, এটা থাকে। সেই ক্ষেত্রে এরা যা নিচ্ছে বা নিতে পারে ওইটাকে আমি দোষের হিসেবে দেখি না, কারণ রাজনীতি মানি কৌশলের খেলা। কিন্তু 24 এবং 71 দুইটা কোনোভাবে তো তুলনাযোগ্য বিষয় না। 71 ছিল হচ্ছে একটা রাষ্ট্রের শোষণের বিরুদ্ধে আমার স্বাধীনতার সংগ্রাম, আর 24 হচ্ছে গিয়ে আমার স্বাধীন রাষ্ট্রের মধ্যে শাসক গোষ্ঠী দ্বারা
আমার উপর যে নিপীড়ন এবং শোষণ হচ্ছে তার থেকে মুক্তির সংগ্রাম। এখানে তো আমার ভূমির বাউন্ডারি অর্জনের সংগ্রাম না, আমার এইখানে তো সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, অর্জনের সংগ্রাম না। এইরকম অনেক বেসিক জায়গায় পার্থক্য আছে। ফলে ৭১-এ যারা পরাজিত শক্তি তারা যে হীনমন্যতায় ভোগে, তারা ২৪টাকে বেশি গ্লোরিফাই করবার জন্য বিভিন্ন বয়ান উৎপাদন করতে গিয়ে এটাকে আসলে বিতর্কিত করেছে। তার মধ্যে এনসিপিও কোনোভাবে কখনো কখনো জড়িয়ে গেছে, যেটা আজকে মুশফিক অস্বীকার করলো। এবং এটা হচ্ছে এনসিপির আসল অবস্থান, যে এনসিপির নেতা যারা এবং যারা আন্দোলন করছে তারা কিন্তু সরাসরি কথা কখনো বলেনি যে আমরা ৭১-কে ছুঁড়ে ফেলবো বা ৭১-এর একটা সাবস্টিটিউট ২৪ হতে পারে। কোথায় ৭১ আর কোথায় ২৪? দুইটা তো তুলনার মধ্যেই পড়ে না। আমার ভোটের অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার, আমার মানবাধিকার, আমার কথা বলার অধিকার, আমার শিক্ষার অধিকার, আমার চাকরি পাবার অধিকার, আমার সার্বভৌমত্ব রক্ষার অধিকার, এই অধিকারগুলো লুণ্ঠিত হয়ে গেছিল। আমার দেশে টাকা পাচার হয়ে যাচ্ছিল, আমার দেশটা দেউলিয়া হয়ে যাচ্ছিল। এই দেশকে রক্ষার যে সংগ্রাম, এইটা হলো ২৪। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে বিএনপি চায়নি এটা না, বিএনপি দলগতভাবে তাদের নিজস্ব কৌশলগত অবস্থান থেকে বক্তব্য লিখিত মৌখিক নেতারা বিভিন্নভাবে দিয়েছেন। আমি বিএনপির কোনো পথধারী কেউ না, কিন্তু আমি এই বর্ণ লুকাই না যে আমি বিএনপির না। আমি তো এ পর্যন্ত প্রতিটা টক শোতে এই আওয়ামী লীগের এই যে কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি ধারাবাহিকভাবে, নিবন্ধন দাপিলের দাবি জানিয়ে আসছি ধারাবাহিকভাবে। এমনকি এই গত ৩ মেও আমার দেশে কলাম লিখে আওয়ামী লীগের ঝটিকা রাজনীতি বন্ধের উপায় বাতলে দিয়েছি। সুতরাং আমি কি বিএনপি না? আমার মতো এরকম অসংখ্য বিএনপির পদধারী নেতারা টক শোতে বিভিন্ন জায়গায় নিষিদ্ধের পক্ষে বয়ান তৈরি করেনি। আর এনসিপিও দলগতভাবে অবস্থান কবে নিয়েছে? তারাও তাদের নেতারা কেউ কেউ বলেছেন, আবার তাদের দলের নেতারা তাদের সমর্থিত উপদেষ্টারা সংবাদ মাধ্যমে ইন্টারভিউতে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে তারা এখনো সুনির্দিষ্ট অবস্থান সিদ্ধান্ত নেননি। সর্বশেষ যে শাহবাগ মুভমেন্ট হলো, সেখানেও তো বলছে এটা নির্দলীয়। এনসিপি গেছে, শিবির গেছে, অনেকে গেছে, কিন্তু দলীয় ব্যানারে যায়নি।